জুলাইয়েও বিএনপির অবদান সবচেয়ে বেশি কিন্তু বিএনপি এটাকে নিয়ে গ্লোরিফাই করে না। কালকে যদি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মিলে বলে যে আগামীকাল এইটা করা হবে, সেটাই তো হবে। সরকারি দল বলছে যে বিরোধী দলের উপর আপনার স্বৈরাচারের ভূত আসর করেছে, পতিত স্বৈরাচারের ভূত। আবার বিরোধী দল বলছে যে বিএনপি তো আওয়ামী লীগ হয়েই গেছে, এমন আওয়ামী লীগ হয়ে গেছে যে সংসদে আওয়ামী লীগের নিষিদ্ধই করে দিছে যায়। বিএনপির রাজনীতির ধারাটা হইল একটা কর্মসূচি ভিত্তিক রাজনীতি, এইটা কোনো মতাদর্শ ভিত্তিক রাজনীতি না। হাসিনা রাষ্ট্রীয় কাঠামোকে থেকে এমনভাবে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছেন, রাষ্ট্রের যে অধিকার জনগণ পাওয়ার কথা জনগণ সেগুলো পায়নি। একটা সরকার যখন প্রতিশ্রুতি দেয়, নর্মালি বিশ্বের স্ট্যান্ডার্ড হচ্ছে 100% কোন সরকারি এটা সারা বিশ্বের আপনি উন্নত বিশ্বও যদি বলেন, কত সময় নিতে চান আপনারা এটি বাস্তবায়নের জন্য? অবশ্যই আমরা তো অলরেডি বাস্তবায়ন শুরু করে দিয়েছি। আমাদের প্রত্যেকটা কাজ আপনার খাল খনন শুরু হয়ে গেছে। আমাদের সাথে আজ কড়া আলাপে অতিথি হিসেবে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাঁদিকে রয়েছেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য বিএনপি। আমার সাথে রয়েছেন আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী। আমার সাথে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান ম্যাগাজিন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। শুরুতেই আতিকুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনাদের 11 দলীয় ঐক্যের অন্যতম সঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক সেমিনারে বলেছেন যে বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে স্বৈরাচার পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার ভূত রয়ে গেছে। বিরোধী দলের ওপর এখনো স্বৈরাচারের ভূত রয়েছে, ভূত ভর করেছে এবং তারা সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে, এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী। স্বৈরাচারের ভূত, শেখ হাসিনার ভূত, যেই ভূতের কথাই বলি না কেন, একজন আরেকজনের ওপর যে দোষ চাপানোর এই রাজনীতি, এটিকে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন, আমরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, স্বৈরাচার কি বিরোধী দল হওয়ার সুযোগ আছে? এটা আমাদের জানা নাই যে সরকারে না থাকলে কেউ স্বৈরাচার হতে পারে। বরং স্বৈরাচারে যত ইতিহাস জানা যায়, যারা রাষ্ট্র ক্ষমতা থাকেন তারাই মূলত রাষ্ট্রীয় ক্ষমতাকে অতিমাত্রায় ব্যবহার করতে গিয়ে কিংবা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করার কারণে সেখান থেকে স্বৈরাচার তৈরি হয়। তো আমার কাছে মনে হয় যে বিরোধী দলকে স্বৈরাচার বলাটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথে বেমানান। কারণ আমরা 90-এর আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে, এরশাদ সরকারের পতন হয়েছে। এখন বিরোধী দলে যারা আমরা থাকি, আমাদের দায়িত্ব তো হলো গঠনমূলক বিরোধিতা করা। দেখুন, সরকারি দলও জনগণের প্রতিনিধিত্ব করে, আবার বিরোধী দল জনগণের প্রতিনিধিত্ব করে। আর বিরোধী দলের দায়িত্ব থাকে সরকার যদি কোথাও ভুল করে কিংবা ভুল কোনো দিকে যায়, তখন তাদের দায়িত্ব থাকে জনগণের পক্ষ থেকে আওয়াজটা সেখানে তোলা। তো এই আওয়াজ তো তুলতেই হবে। যদি এক মতের এক পথের হয়, তাহলে ডেমোক্রেসি সেখানে থাকে না। এখন পর্যন্ত তো সরকারের 2 মাস সময় প্রায় পার হয়ে যাচ্ছে, আমরা তো কোনো হরতাল করিনি, অবরোধও করিনি, কথার যুদ্ধ হয়েছে। রাজপথে নেমেছেন? রাজপথে ছিল নিয়মতান্ত্রিক, এটা হতেই পারে। রাজপথে সভা সমাবেশ করা তো এটি আমাদের সাংবিধানিক রাইট, এটা তো কারো অনুমতি আমাদের লাগে না। আর সভা সমাবেশবিহীন রাজনীতিও বাংলাদেশে কখনো এরকম হয়েছে বলা যাবে না। এখন আমাদের দায়িত্বটা কি? দেখুন, আমরা এখন যারা সরকারে আছেন, যারা আমরা বিরোধী দলে আছি, দীর্ঘ 17-18 বছর কিন্তু একসাথে আমরা আন্দোলন করেছি। এই বিএনপি অফিসের সামনে বহু মিছিলে সমাবেশ, আমি নিজেও কিন্তু স্লোগান দিয়েছি, বহু মিছিল করেছি। বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে কিন্তু আমরা অনেক মিছিলে অংশগ্রহণ করেছি, আমরা নিজেরাই করেছি। এখন দেশে ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পরে ইলেকশন হয়েছে, জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় এসেছে, আমরা বিরোধী দলে এসেছি। কিন্তু আমরা তো মনে করি যে দেশের স্বার্থে আমাদের সবাইকে কথা বলতে হবে। এবার আমরা যেটা কথা বলি, দেখুন, আপনি দোষ কার ধরবেন? যিনি ক্ষমতা চেয়ারে বসেন তারই সমালোচনা হবে, আর যার কোনো ক্ষমতা নাই, চেয়ার নাই, তার কোনো সমালোচনা করবে না। যারা ক্ষমতায় থাকেন তাদেরকে সমালোচনা সহ্য করার, তাদের সেই অবস্থান থাকতে হবে।
যদি আমি সমালোচনা সহ্য করতে না পারেন, বিরোধী দলের সমালোচনার ঊর্ধ্বে থাকে, মানে তাদের কি থাকতে পারে। সমালোচনা করা যেতে পারে না? বিরোধী দলের কিন্তু দায়টা কম, কারণ তাদের হাতে ক্ষমতা থাকে না, আচ্ছা। ক্ষমতা থাকে সরকারের হাতে। দেখুন সমালোচনাটা কেন হচ্ছে, আমাদের যে জিনিসটা সমাধান হয়ে গিয়েছিল গণভোটের মধ্যে দিয়ে, এখন পর্যন্ত যত আলাপ পার্লামেন্টে হয়েছে বেশিরভাগ সময় আলাপ হয়েছে কিন্তু গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে। জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা স্বাক্ষর করেছি। এখন জুলাই সনদে রাজনৈতিক দলের স্বাক্ষরের গুরুত্ব যেমন আছে, আবার সেই সনদের ভিত্তিতে গণভোটের ম্যান্ডেটটাও কিন্তু আছে। বাস্তবতা হচ্ছে আপনি 30টা দল স্বাক্ষর করলেন, এটার গুরুত্ব এক পাশে, আর দেশের 70% মানুষ ওই মতের পক্ষে ম্যান্ডেট দিয়েছে, সেটার গুরুত্ব তার থেকে শত শত গুণ সেখানে বেশি। আমরা যখন দেখলাম সরকার তারা ক্ষমতা এসেছেন 51% মানুষের সমর্থনে, আমরা আশা করেছিলাম, এটা আমাদের একদম আমি মন থেকে বলছি, স্বাভাবিকভাবে দেশটা চলবে, এটা সমাধান করা ইস্যু। গণভোট তারাও চেয়েছেন, আমরাও চেয়েছি, এখন আপনারা কি তারাও হা ভোট চেয়েছেন, এক পর্যায়ে আমরা হা আপনাদের ভোটের কাছে কথা মনে বলছি। হচ্ছে যে তারা আসলে এই গণভোটের ব্যাপারটা থেকে বের হয়ে এখন যাচ্ছে এবং পর্যন্ত সরকারের শুনেন, অবস্থান এখন থেকে সরে পর্যন্ত যাচ্ছে, যেটা এমনটা মনে জনগণ করছেন? বলে, জনগণ যে বিএনপি জনগণ যেই ধরনের সংস্কারটা চাচ্ছে, বিএনপি সেই ধরনের সংস্কারটা হয়তো সংস্কার করবেন, কিন্তু সেটা জনগণের যেই চিন্তা, জনগণের যেভাবে ম্যান্ডেটটা দিয়েছে সেই ম্যান্ডেটের প্রতি রেসপেক্ট ওনারা রাখছেন বলে বিগত সময় পার্লামেন্টের কার্যক্রমে সেটা আমরা বুঝতে ধন্যবাদ পারি, সে আতিকুর জায়গায় আমাদের রহমান। আপত্তি নেই। আবারও আসবো আপনার কাছে, ফজলে হুদা বাবুল। এই যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকার জনগণের কথা মানছেন না বা সেই অবস্থান থেকে সরে গেছেন এমন অভিযোগ করছেন আতিকুর রহমান এবং বিরোধী দল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বক্তব্যে সেটি পেয়েছি। যিনি ক্ষমতায় থাকেন তাকে স্বৈরাচারী বলা যেতে পারে, ক্ষমতার বাইরে থাকলে তাকে স্বৈরাচারী বলার সুযোগ থাকে কি? হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ করা আলাপের সকল কলাকৌশলী, দর্শক, শ্রোতা সবাইকে, বিশেষ করে আমার মহাদেবপুর বদলগাছির সকল মানুষের জন্য শুভ নববর্ষ এবং দর্শক শ্রোতা সবার জন্য শুভ নববর্ষ। খুবই আনন্দিত আজকে আসতে পেরে, যে রনি ভাই আছেন, আতিক ভাইকে পেয়েছি। একটা ভালো বিতর্ক হোক, ভালো তর্ক সভা হোক এবং ভালো সিদ্ধান্ত বের হয়ে আসুক, সেটাই বোধহয় টকশোর একটা উদ্দেশ্য হওয়া উচিত। দেখুন, আমি আতিক ভাইয়ের লাস্ট কথা দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে জনগণ, জাতি, সাধারণ মানুষ, আম জনতা, মানুষ কি চাই, হ্যাঁ, দেশের লোক কি ভাবছে, এগুলোর ফয়সালা কিন্তু 12ই ফেব্রুয়ারিতে হয়ে গেছে যে জনগণ কি চাই। কারণ বিএনপি সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত বিএনপির প্রত্যেকটা ইতিহাসে কষ্টি পাথরে যাচাই করা, এবং এ কারণে বিএনপি কোনোদিনও নিজেদেরকে কখনোই কোথাও গ্লোরিফাই করতে যায়নি। আমরা দেখেছি একটা সময় একটা রাজনৈতিক দল, তথাকথিত রাজনৈতিক দল, তারা বলতেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ, আর বিএনপি বলতেন মানুষ মানুষ মানুষ। এখন দেখা যাচ্ছে একটা দল সবসময় বলছেন যে জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ, বিএনপি কিন্তু আবারও বলছে মানুষ মানুষ মানুষ। একটা দল বলে ভারত, একটা দল বলে পাকিস্তান, বিএনপি সবসময় বলে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বিএনপির রাজনীতিটাই এরকম। আমরা আসলে ন্যারেটিভ তৈরির রাজনীতি করতে চাই না। বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে না, কারণ আপনি বলছিলেন একটি দল মুক্তিযুদ্ধের কথা বলে। দেখুন, বিএনপির মুক্তিযুদ্ধের কথা বলতে হবে না তো। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক। বিএনপির প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছেন সেক্টর কমান্ডার। তিনি বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম। তিনি জেড ফোর্সের প্রতিষ্ঠাতা। তার স্ত্রী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। তো কেন বারবার বলতে হবে যে আমরা মুক্তিযুদ্ধের ধারক ও বাহক? এইটা মানুষ ঠিক করবে, আমরা সেটাতে বলছি। জুলাই সনদে আমি নিজে জুলাই আন্দোলনে ছিলাম। এখানে বিএনপিকে যে ন্যারেটিভে ফেলানো হয় সব সময়, সেটা হচ্ছে যে দেখুন, ওই যে আজকে সংসদে আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমাদের অগ্রজ সিনিয়র পলিটিশিয়ান, সিনিয়র রাজনীতিবিদ ফজলুল হক মিলন ভাই একটা কথা বলেছেন, যে ওই যে ডাব কাটা নিয়ে, যে এক ছাত্র তার শিক্ষকের বাড়িতে গেছে, তো শিক্ষক বলেছে যে দা এনে বলছে তুই গাছে ওর ডাব পার, ডাব খা, বাসায় আর কিছু নাই। তো উনি গাছে উঠেছেন, গাছে উঠতে চাননি,
কারণ উনি বলছেন যে স্যার আপনার সামনে আমি দা হাতে নিব। আচ্ছা ঠিক আছে, তুমি গাছে ওঠো, আমি তোমার হাতে দাটা দিয়ে দিচ্ছি। স্যার আমি গাছে উঠবো, আমার পায়ের নিচে আপনি থাকবেন স্যার। তো স্যার গাছে উঠেছে, দা হাতে নিয়ে ডাব পেরেছে, ডাব পেরে বলে যে নে ডাব কাট। তো বলেছে না ডাব কাটবো কেন, আপনার সামনে স্যার এই দা হাতে আমি নিব স্যার, এইরকম বেয়াদব আমি। তো স্যার ডাব কেটে দিয়েছে। তো ছাত্রকে বলেছে নিয়ে এখন খা। বলে স্যার এতবার বেয়াদবি করছি, এখন তো ডাবটা খেতে দেন। তো লাস্টে ডাব কেটে ডাব খাওয়াটা মানে উনি এ কারণেই বলেছেন, বিএনপি 17 বছর ধরে রাজনীতি করেছেন, আন্দোলন সংগ্রাম 90, 75 কোন জায়গায় যাবেন বিএনপি ছিলেন। জি। কিন্তু বিএনপি কখনোই বলে না, জাহির করে না যে আমরা জুলাই জুলাই জুলাই। বিএনপি কি করেছে, কাজ করেছে। বিএনপি 8 মাস জুলাই সনদ প্রস্তুতের সময় বিএনপির সবচেয়ে সিনিয়র নেতাকে আমরা দিয়েছি, উনি কাজ এখন করেছেন। আতিকুর রহমান যে কথাটি বললেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে যে এসেছে বিএনপি সরকার, 30 সেকেন্ড, সেই 20 ম্যান্ডেট থেকে সেকেন্ডে সরে যাচ্ছে conclusionটা কিনা নেই। সংস্কার। জুলাইয়েও বিএনপির অবদান সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, কিন্তু বিএনপি এটাকে নিয়ে গ্লোরিফাই করে না। বিকজ লেট দ্য পিপল সে দিস। বলুন এখন আপনি কি গ্লোরিফাই বলছিলেন? করে না, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। কিন্তু জনগণের যে ম্যান্ডেট নিয়ে এসেছে বিএনপি সরকার, সেখান থেকে তিনি সংস্কার থেকে সরে যাচ্ছে কিনা, যেমনটা বলছিলেন আতিকুর রহমান যে সংস্কার হয়তো হবে, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে যেভাবে এসেছে ঠিক সেভাবে সংস্কারটি হচ্ছে না। আচ্ছা, আতিক ভাই বোধহয় খেয়াল করেননি। আপনার এখানেই আরেকবার আমি বলেছি, ওনার সামনেও বলেছি, আমি আরেকটা টক শোতে সেম জিনিসটা বলেছি। ম্যান্ডেট হচ্ছে গণভোট, কারেক্ট? প্রথম কথা হচ্ছে গণভোটের যে 70% ভোট, এর মধ্যে উনিই বললেন 51% ভোট হচ্ছে বিএনপির ধানের শীষে। অন্যান্যগুলো ধরলে খেজুর গাছ বা গরুর গাড়ি বা জাহাজ এগুলো ধরলে হয়তো বা 55-এর মতো হবে, আমি জানি না। আমি ওনারটা ধরছি 51% আমাদের। তাহলে আমরা তো এটাতে হ্যাঁ বলেছি। কেন বলেছি? আমাদের যুক্তি ছিল। প্রথম কথা হচ্ছে এই খিচুড়িটাকে হালাল করার জন্য ইউনূস সরকার কিন্তু একটা কথা বলেছেন এখানে ঘতে, এই যে ব্যালট দেখতে পাচ্ছেন, জুলাই সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই একটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। কারণ বিএনপি জুলাই সনদকে স্বাক্ষর করেছে, জুলাই সনদ বিএনপি পালন করবে, প্রতিপালন করবেন। আচ্ছা। বিজ্ঞ আলোচক যেটা তারেক ভাই, অনেক সিনিয়র মানুষ, উনি যে একটা কথা বলেছেন যে জুলাই সনদ হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক দলের একটা সমঝোতা। রাজনৈতিক দলের সমঝোতাই তো সবচেয়ে বড় সমঝোতা। কালকে যদি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মিলে বলে যে আগামীকাল এইটা করা হবে, সেটাই তো হবে এদেশে। কারণ রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, সমাজনীতিকে করে, ধর্মনীতিকে করে। আপনি যত নীতি বলবেন সমস্ত কিছুই কিন্তু রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু রাজনৈতিক সমঝোতার উপর কি আর কোনো দলিল থাকতে পারে? নাম্বার 1। নাম্বার 2, এই রাজনৈতিক দলিলটাকে আপনি যখন এটাকে বাস্তবায়ন করতে যাবেন, তখন আপনার গণভোট দরকার। আমরা গণভোটের সাথে হ্যাঁ বলেছি, গণভোট হয়েছে। ওনারা বলছেন গণভোট আমরা মানছি না। এখানে একটা বিষয়, কেন আমরা বিএনপির পক্ষ থেকে, বিএনপি বরাবরই মিডিয়াতে এগুলো ক্লারিফাই করতে আমরা ব্যর্থ সব সময়। এবং আজকে আপনার মাধ্যমে আমি সারা জাতিকে বলতে চাই, একটা আদেশ হয়েছে গণভোটের, গণভোটটা হয়েছে। অনেকে বলছে গণভোট বাতিল করে দিল বিএনপি। বিএনপি তো গণভোট বাতিল করেনি। এই আদেশটা হয়েছে শুধুমাত্র একটা গণভোট করার জন্য। রনি ভাই আমি ঠিক কিনা আপনি বলবেন পরে। তো কাজেই গণভোট হয়েছে, এই আদেশ তো শেষ, আপনি আপ তো ল্যাপস। আর ফার্দার আরেকটা গণভোটের জন্য তো এই আদেশ হয়নি। সো বিএনপি এই গণভোট আদেশ ল্যাপস করেছে, কথাটা সত্য। জি, ধন্যবাদ ফজলে হুদা বাবুল। রেজাল করিম, রনি, এতক্ষণ আমরা আলোচনাটা শুনছিলাম। যিনি ক্ষমতার চেয়ারে থাকেন তার কাছে তারই আসলে সমালোচনা হয়, আর যিনি ক্ষমতার চেয়ারে থাকেন না তার সমালোচনা করা সম্ভব হয় না এবং তাকে স্বৈরাচারী বলার সুযোগ নেই। এই মন্তব্যের সাথে আপনি একমত কিনা? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে আমি একটু কমফোর্টেবল জোনে আছি, কারণ দুই দলের দুইজন আছে। আমার রোল, আমি অনেক কষ্ট করে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছি, কিন্তু হইতে পারতেছি না। আজকে হইতে পারবো আশা করি। হ্যাঁ, তো যাই হোক, এখন আপনি যেটা বলেন আমি এটার সাথে 100% দ্বিমত পোষণ করি। কেন দ্বিমত পোষণ করি?
আমরা ফ্যাসিবাদ স্বৈরাচার এগুলো একটা গালি আকারে ব্যবহার করি, বিশেষ করে ফ্যাসিবাদকে। এটা গালি না তো, এটা একটা পলিটিক্যাল ইডিওলজি, এটা পলিটিক্যাল মতাদর্শ। এইটার জন্য আপনার ক্ষমতায় যাইতে হবে না, ক্ষমতায় গেলে পরে এটা রূপ দেখা যাবে পূর্ণাঙ্গভাবে। কিন্তু আপনি ফ্যাসিবাদী কি না এইটা আবার এখন ধরেন আপনার ডিরেক্ট আপনার প্রশ্ন থেকে আলাপে ঢুকে যাই। যেমন বলা হচ্ছে যে সরকারি দল বলছে যে বিরোধী দলের উপর আপনার স্বৈরাচারের ভূত আসর করেছে, পতিত স্বৈরাচারের ভূত। আবার বিরোধী দল বলছে যে বিএনপি তো আওয়ামী লীগ হয়েই গেছে, এমন আওয়ামী লীগ হয়ে গেছে যে সংসদে আওয়ামী লীগের নিষিদ্ধই করে দিছে যায়, তাই না? তো তা এখন এই যে অভিযোগটা, এই অভিযোগের ক্ষেত্রে আমরা কি, আমি বলছিলাম শুরু থেকে যে আওয়ামী লীগ কি, আওয়ামী লীগ হলো একটা নফসানিয়াত, ক্যারেক্টারিস্টিক্স। এটা আপনি যেই দলই করেন, বিএনপি, জামাত, এনসিপি, হ্যাঁ, আপনি যাই করেন, এটা আপনি আওয়ামী লীগ হইতে পারেন বৈশিষ্ট্যের দিক থেকে, ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে। সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি? যখন কথা বলবে মিথ্যা বলবে, ন্যারেটিভ প্রচার করবে, নিজেদের কাল্ট মনে করবে, আমরাই একমাত্র সহি, আমরাই একমাত্র সত্য, বাকি আর কেউ সত্য না এটা মনে করবে, আমরা ইতিহাসের সবচেয়ে আসল লোক, এবং চেতনা ব্যবসা করবে। আচ্ছা, এগুলো হলো আওয়ামী লীগের বৈশিষ্ট্য। এখন এটা যে করবে তার তো ক্ষমতায় আসার দরকার নেই, তারে আমরা আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করতে পারি। আচ্ছা, কারণ এই বিএনপির বৈশিষ্ট্যটা কি? বিএনপির রাজনীতিটা হলো একটা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি। এবং আরেকটা উদাহরণ দিই, যেমন রিউমার স্ক্যানার, একটা আন্তর্জাতিক আপনার প্রোপাগান্ডা স্ক্যান করার বা ডিটেক্টর একটা সংগঠন। সেখানে বলতেছে যে দল হিসেবে বিএনপি ক্ষমতায় আসার পরে 790টা গুজবের শিকার হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান 287টা প্রোপাগান্ডার শিকার হয়েছে। তার মানে ক্ষমতায় আসার পরও তো বিএনপি দুর্বল। আচ্ছা, দল হিসেবে বিএনপি ক্ষমতায় আসার পর শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির আমি বলি, নির্বাচনে শেষ করি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা ও হেনস্থার অভিযোগের মধ্যে বিএনপি পন্থী আইনজীবীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। এই ঘটনায় আইনজীবী ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়েছে। এখন এটাতে আপনি আসলে স্বৈরাচারের ছায়া দেখেন কিনা? অবশ্যই স্বৈরাচারের ছায়া তো শুধুমাত্র একটা নির্বাচন, একটা কমিউনিটি নির্বাচনের মধ্যে না। আমি বলতেছি যে আপনি যে সরকারি দল মানেই যে স্বৈরাচার, তার একটা জ্বলন্ত উদাহরণ হলো এই স্ট্যাটিস্টিক্স বলতেছে যে সরকারে থাইকা তারেক রহমান অসহায়, নিজের বিরুদ্ধে গুজব সে কন্ট্রোল করতে পারছেন, কন্ট্রোল করতে গেলে আবার তারে বলবে যে আওয়ামী আমলের মতো প্রধানমন্ত্রী না, আমি গালি বুঝতে দেওয়ার কারণে। আজকের সরকারও সে একই রকম তো ফলে এই যে মিডিয়া স্বাধীনতার নামে সরকার যে কোনটা হেট স্পিচ, কোনটা ঘৃণা উৎপাদনকারী বক্তব্য এবং কোনটা স্বাধীনতা, এই দুইটা এখনো ঠিক করতে পারতেছে না, ডরে। কারণ প্রোপাগান্ডার স্পিড এত জোরে। হ্যাঁ, আপনি যে উদাহরণ দিলেন এরকম ভুরি ভুরি উদাহরণ জামাতের ব্যাপারে দেওয়া যাবে, ভুরি ভুরি উদাহরণ বিএনপির ব্যাপারে দেওয়া যাবে। যে এলাকায় যে শক্তিশালী, যে অঙ্গনে যে শক্তিশালী, যে প্রতিষ্ঠানে যে শক্তিশালী, সে তার মতো করে প্রভাব বিস্তার করেই করে। এটা তো কালচারের ব্যাপার। কিন্তু ক্ষমতায় না থাকলে তো এটি সম্ভব হতো না যে বিনা প্রচুর প্রতিদ্বন্দ্বিতাতে বিজয়ী ঘোষণা করা। একটি উদাহরণ কমিউনিটি দেবেন? নির্বাচনে আওয়ামী লীগের আমলে প্রচুর কমিউনিটি নির্বাচনে বিএনপি জিতছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। প্রচুর কমিউনিটি নির্বাচন আমি দেখাইতে পারবো আপনাকে। এটা টোটাল একটা কালচারের ব্যাপার। এটার সাথে রাষ্ট্রীয় ক্ষমতার সম্পর্ক খুবই ন্যূনতম। ডেফিনেটলি সম্পর্ক থাকলে প্রভাবিত করা হয়, প্রভাবিত করার সুযোগ থাকে। সেক্ষেত্রে বিএনপির রাজনীতির ধারাটা হইলো একটা কর্মসূচি ভিত্তিক রাজনীতি। এইটা কোনো মতাদর্শ ভিত্তিক রাজনীতি না, এটা হলো একটা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি। দেখবেন যে বিএনপিতে সমস্ত টাইপের লোক আছে, সবাই সাধু। বিএনপি সব লোক যারা সাধু তারা বিএনপি করে এই দাবি করছি না আমি, কিন্তু আমি বলতেছি বিএনপির রাজনীতিটার মধ্যে কোনো রকম কোনো এককেন্দ্রিক মতাদর্শিক ড্রিভেন নাই যে এইটাই সত্য, এদিকেই হাঁটতে হবে। মূল্যবোধের রাজনীতি। মূল্যবোধ দেখবেন এই যে জুলাই গাদ্দার তো বিএনপি পুরানা কথা এটা, কিন্তু এই সংস্কার প্রস্তাব মানবাধিকার কমিশনের যেই আপনার রিপোর্ট দিয়েছে সংসদীয় কমিটিতে, সেখানে আপনার নওফেল জামির নিজে একাই তার মতো করে বিরোধিতার প্রস্তাব দিছে। তো এরকম আরো কয়েকজন সদস্য আপনার বিভিন্ন প্রস্তাব দিচ্ছে, আরো বলতে পারবো আমি নাম। হ্যাঁ, তার মানে কি এইটা এই জিনিস ইভেন আপনি ধরবেন একই সময় একই বিষয়ে পল্টন অফিসে একরকম ভাবে বক্তব্য দিচ্ছে, গুলশান অফিসে আরেক রকম ভাবে বক্তব্য দিচ্ছে। এটা বিএনপির মধ্যে আছে, এটা সমালোচনাও করতে পারেন, আপনি প্রশংসাও করতে পারেন। ফলে এই যে একটা মূল্যবোধের প্লুরালিটি, মূল্যবোধের মানে বহু রকম মূল্যবোধকে জায়গা দেওয়া, এটাই বিএনপির রাজনীতি। আচ্ছা, আর জামাতের রাজনীতি নিয়ে যদি বলেন, তাদের জামাতের রাজনীতির মডেলটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা খুবই সুসংগঠিত ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন। তারা নিজেরাও এটা নিয়ে গর্ব করে এবং এই ধরনের অর্গানাইজেশনগুলোর সাথে আপনার এই আমরা যে ধরনের এই আপনার ধরেন যে কাল ভিত্তিক ন্যারেটিভ পলিটিক্স ভিত্তিক যে অর্গানাইজেশনগুলো যেগুলো দেখে আসছে আওয়ামী লীগ, এগুলোর একটা মিল আছে এবং এটা খুব সহজেই আপনি একটা সিমিলারিটি টানতে পারবেন। এটা রাজনৈতিক আদর্শের দিক থেকে, আদর্শ মানে প্যাটার্নের দিক থেকে, কর্মকাণ্ডের দিক থেকে ডেফিনেটলি জামাত শেখ মুজিবকে জাতির পিতা মনে করে না, ডেফিনেটলি মনে করে, কিন্তু তার অন্য আরেকজনকে হয়তো মনে করে, অন্য আরেকজনকে কাল্ট মনে করে। ফলে আমি বলতেছি এই যে কমন চিন্তার প্যাটার্ন, এই চিন্তার প্যাটার্ন দেখে আপনি স্বৈরাচারকে, ফ্যাসিবাদকে আইডেন্টিফাই করতে পারেন। তার জন্য ক্ষমতায় আসা না আসার ব্যাপার অপেক্ষা করতে হবে না আপনাকে। আরেকটা বিষয় হলো যে
যারা হইলো আপনার প্রচন্ড হাইপ ভিত্তিক রাজনীতি করে, যেমন একটা ইস্যু আসার সাথে সাথে 10 ঘন্টার মধ্যে এটার ব্যাপারে এমন একটা আপনার ন্যারেটিভ পুশ করা হয় যে এই ব্যাপারে সাধারণ আমজনতা একটা সিদ্ধান্ত নিয়ে বসে থাকে, পরে দেখা যায় আসলে ঘটনাটা এটা না, ঘটনাটা সম্পূর্ণ উল্টা বা অন্যরকম। কিন্তু ওই মুহূর্তে যে এই যে জোয়ার তুলে ফেলা হয়, এবং আরেকটা হলো যে সবসময় হলো একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের রাজনীতি, যেমন আপনি খারাপ আমি ভালো, আচ্ছা আপনি খারাপ এই কারণে আমার ভালো হইতে হবে কেন, আমি নিজ গুণে ভালো হইতে পারি না? বিএনপি খারাপ, ভালো কথা, বিএনপি তো এর আগে কি ছিল, চাঁদাবাজের দল ছিল, তো বিএনপিতে চাঁদাবাজ নাই এই কথা তো কেউ বলে নাই, নাহলে 8000 বহিষ্কার করলো কেমনে? তাই বলে বিএনপি যে চাঁদাবাজের দল, এই যে একটা মোটা দাগে ন্যারেটিভ তৈরি করে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে আমরা একমাত্র ভালো, এই জায়গায় যে না, এটা আওয়ামী লীগের মডেল মনে পড়বে আপনার। আওয়ামী লীগ ঠিক এই জিনিস করতো, আপনি আওয়ামী লীগের বিরোধিতা করতেন, আপনি রাজাকার, আপনি চেতনা বিরোধী, আপনি খারাপ। আবার আসবো আপনার কাছে। আতিকুর রহমান, আপনি শুনছিলেন যে ক্ষমতার বাইরে থেকেও, আপনি আপনার উত্তরটা মনে হয় পেয়ে গেছেন আপনার সহ আলোচকদের কাছ থেকে, যে ক্ষমতার বাইরে থেকেও আসলে কন্ট্রোল করা যায়, এই ধরনের স্বৈরাচার হওয়ার সুযোগ রয়েছে। দেখুন, এই বিষয়ে কি বলবেন আপনি? বিরোধী দল স্বৈরাচার তখনই হয় যখন তারা ক্ষমতায় যায়, ক্ষমতা যাওয়ার পর ধীরে ধীরে তারা তখন সে প্রবণতা তৈরি হয়। দেখুন, আপনি যদি অ্যাডলফ হিটলারের কথা আপনি ভাবেন, হিটলার ছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়া উঠে এসেছেন, পরে কিন্তু হিটলার হয়েছেন, তা নাম আমরা জানি। রবার্ট মুগাবের কথা আপনি জানেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি বিরোধী নেতা ছিলেন, একটা পর্যায়ে তিনি আস্তে আস্তে তিনি কর্তৃত্ববাদী হয়ে গেছেন। তো একটা যা স্বৈরাচার কখন হয়? আমরা হাসিনাকে স্বৈরাচার কেন বলি, ফ্যাসিবাদ কেন বলি? হাসিনা রাষ্ট্রীয় কাঠামোকে থেকে এমনভাবে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছেন, রাষ্ট্রের যে অধিকার জনগণ পাওয়ার কথা জনগণ সেগুলো পায়নি। পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয় চিন্তালয় গড়ে তুলেছেন। যেমন আমরা মামুনুল হক সাহেব কথাটা কেন বলেছেন, যদি আমি একদম আপনাকে উদাহরণ দিয়ে বলি, জনগণ যেই প্রাতিষ্ঠানিক কাঠামোর উপরে ভর করে শেখ হাসিনা তার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়েছে, মানে জুলুম নিপীড়ন করে। দেখুন, আমাদের বেগম খালেদা জিয়াকে তিনি কারাগারে নিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কত মামলা তাকে সাজা দেওয়া হয়েছে, অগণিত মামলা করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছেন, এই যে কটাগুলো হয়েছে, তার মানে সব তার কন্ট্রোলে। দেখুন, আমরা কেন বলছি এটা, ধরুন আমরা যে আশাটা করেছিলাম যে আমাদের বিচার বিভাগ স্বাধীন হবে, দেখুন কি সুন্দর বক্তব্য ছিল আমার, এবং ওনারা মাঝে মাঝে বলেন যে আমার নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছি, বন্ধু পুলিশ কমিশন অধ্যাদেশের নোট অফ ডিসেন্ট ওনারা দেন নাই, তাহলে এটা বাদ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের যে সচিবালয়ের ব্যাপারে যে আদেশ, এখানে নোট অফ ডিসেন্ট ছিল না। মানে যেই জায়গাতে রাষ্ট্র কর্তৃত্ববাদী হতে পারবে না, বিচার বিভাগ নির্বাহী বিভাগ যেখানে একটা ব্যালেন্স থাকবে, যেখানে সরাসরি দলীয় নিয়ন্ত্রণ থাকবে না, যেটা আমরা দেখছি বিগত সময় রাত 3টার সময় কী হয়েছে, সাক্ষী না সেখানে অপোজিশনকে সেখানে সাজা দেওয়া হয়েছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য দেখে স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি হয়, বিচারকের নিয়োগ হবে, তার বদলি প্রমোশন সবই যে সচিবের মাধ্যমে হবে। এই যে প্রক্রিয়াটা আপনি গুম প্রতিরোধ প্রতিকার মানুষ করে দিলেন, দুদক নিয়ে আপনার আপত্তি আছে, মানবাধিকার নিয়ে আপত্তি আছে, এই যে দুর্নীতি আপনি করবেন, আপনাকে ধরতে পারবে না, আপনি আইন সংশোধন করতে চাচ্ছেন, মানবাধিকারের যে রাইটটা আমার পাওয়ার কথা আপনি সেখানে সংশোধন আনতে চাচ্ছেন। এবার আপনি এই যে জায়গাগুলো আছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়া আছে, মানে যেই জায়গাগুলোতে জনগণ আশাবাদী ছিল, যদি এগুলোতে ক্ষমতা ভারসাম্য থাকে তাহলে রাষ্ট্র সেখানে কখনো স্বৈরাচার হতে পারে না। সেই জায়গায় যখন অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি বাস্তবে, যে সেগুলো একটা অধ্যাদেশ পার্লামেন্টে পাস হয় না, আদৌ কি হবে, কোন প্রক্রিয়া হবে, নাকি বিএনপির মতো করে হবে, এটা জনগণ আমরা এখন জানি না। সেই জায়গায় আমাদের আশঙ্কা জায়গাটা আমরা বলছি। সরকার বলছে পরিবর্তন করে আনা হবে, সেই বিষয়ে কি আপনারা আশা রাখেন কিনা? পরিবর্তন তো মানে দলীয়ভাবে হবে, জনগণ দায় দিল, জনগণ যেভাবে রায় দিয়েছে সেটা ওনাদের দলীয়ভাবে পরিবর্তন হতে পারে। জনগণের যে রায়, সেই রায়কে আপনি গ্রহণ না করেন, দেখুন পার্লামেন্টটা কি বলুন তো, পার্লামেন্ট জনগণের প্রতিনিধি না? নিঃসন্দেহে পার্লামেন্টের কাজ জনগণের পক্ষে আইন পাস করা। তাই যেই জনগণ আপনাকে সমর্থন দিয়েছে, আপনাকে পার্লামেন্টে বসে ওই গণভোটের বিপক্ষে অবস্থান গ্রহণ করে আপনি জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করতে পারছেন? জনগণের প্রতিনিধি আপনি যদি প্রতিনিধি হয়ে থাকেন, তাহলে জনগণের ম্যান্ডেটকে আপনি কেন মানছেন না? জনগণ যেভাবে যায় সেভাবে কেন আপনি গ্রহণ করছেন? আবার আসবো আপনার কাছে। ফজলে হুদা বাবুল, এই যে কিছু অধ্যাদেশ বাতিল হয়ে গেল সংসদে এবং সরকার কিছু অধ্যাদেশ নিয়ে চিন্তাভাবনা করে নতুনভাবে আনার চিন্তাভাবনা করছেন, এখন জনগণের এই যে ম্যান্ডেটের কথা বলা হচ্ছে, গণভোট থেকে যে রায় আসলো সেই রায়কে অগ্রাহ্য করা হচ্ছে বলে মনে করেন কিনা আপনি? প্রথম কথা হচ্ছে যে কেউ একজন কিছু বললেই তো সেটা হয়ে যায় না, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা পার্লামেন্টে বলেছি, এটা কোনো বটতলায় বলিনি বা পল্টনে বলিনি, আমরা বলেছি যে জুলাই সনদের প্রত্যেকটা অক্ষর আমরা পালন করব।
এবং সেটা দাড়ি কমা সেমিকোলন সহ। এখন কে কি বললো এটার যে জবাব দিতেই হবে এরপরেও, এটা আমি মনে করি না। তবে এইটুকু বলতে পারি, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দেয়া একটা এখন এই মিডিয়াতে এবং কথা বললেই হয়ে যায়, এটা একটা প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে। কীরকম দেখুন, এটা যে পার্লামেন্টে এসেছে, আপনি দেখেন যেদিন শেরপুরে ভোট হলো বললো একজন মারা গেছে, একজন পার্লামেন্ট মেম্বার দাঁড়িয়ে ইন্না লিল্লাহ সবাই পড়লেন, একজন মারা গেছে। সো দের ইজ নো ডাউট ইভেন। তো পরে এটা প্রমাণিত হলো যে না, উনি মারা যান নাই, এবং এটা আজকে ক্লারিফিকেশন। কাজে মানে একটা কথা তো বললে হলো না যে বিএনপি জনগণের রায় মানছে না। জনগণ বিএনপিকে কাজ করার জন্য রায় দিয়ে দিয়েছে, এবং বিএনপি কি করবে, বিএনপি 31 দফায় বলেছে, বিএনপি জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে সেটা বলেছে, বিএনপি জুলাই সনদকে লিগ্যাল ভিত দেওয়ার জন্য গণভোটকে হ্যাঁ বলেছে, বিএনপি গণভোটে অংশগ্রহণ করেছে, বিএনপি গণভোটে সবচেয়ে বেশি ভোট দিয়েছে বিএনপির সমর্থকরা, এবং সেটা আমরা পালন করছি। এখন এখানে ন্যারেটিভ কে কিভাবে দেখছে, উনি যেটা বললেন যে মানবাধিকার আইন, আচ্ছা আমাদের এখানে যারা ছিলেন তারা কিরকম আইন প্রণেতা ছিলেন, এটা তো এই যে গণভোটের যে ব্যালট এটাই তো প্রমাণ করে। এক কি বলে, মানে ক কি বলে, খ কি বলে, গ কি বলে, আর ঘ কি বলে, ঘ দ্বারা কি বোঝানো হয়েছে, এটা একদমেরই একটা, আমি প্রথম স্পিচে আমি বললাম খিচুড়ি। তো কাজেই বিএনপি একটা দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছে, তারা বলছেন যে সংস্কার কমিশনে যে কথাটা মানবাধিকার নিয়ে কথা হয়েছে এবং যেটা ইউনূস সরকার বলে গিয়েছেন, এই জিনিসটা হচ্ছে কি, একজন ভিকটিম যখন মানবাধিকার কমিশনে যাবে, তার ওই মানে এটা ভিকটিম কি না এটা ডিসাইড করতে তার দরে দরে ঘুরতে 1 বছর লেগে যাবে। আর যেটা বললেন যে গুম কমিশন নিয়ে, গুম কমিশনের বিষয়টাও কিন্তু মাননীয় আইনমন্ত্রী ক্লিয়ার করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার করেছেন, কারণ গুমের প্রথম শিকার কিন্তু বিএনপি। আপনি হিসাব করেন বিএনপির কতগুলো লোক গুম হয়েছে সর্বমোট, আর অন্যান্য রাজনৈতিক দলের কতগুলো হয়েছে, এখানে কোনো কম্পেয়ার হয় না। কাজে আঘাতটা আমাদের আছে। আমরা জানি আরাফাত রহমান কোকো কিভাবে মারা গেছে, আমরা জানি ম্যাডাম খালেদা জিয়া কোন জায়গায় গেছে। বাবু, আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ঢাকা 5 আসন আর ডেমরা যাত্রাবাড়ি কদমতলীর যে একাংশ, সেখান থেকে বাংলাদেশ জামাতে ইসলামের সংসদ সদস্য কামাল হোসেন সংসদে আক্ষেপ করে বলেছেন যে রাত 2টা পর্যন্ত রাস্তায় লাইনে দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য তিনি তেল পাননি। জাতীয় সংসদে রসিকতা করে তিনি বলেছেন যে গত রাত্রে আমার 2টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, তিনি তেল পাননি। একজন এমপি যদি রাস্তায় তেল না পান, সাধারণ মানুষ হিসেবে আমরা কি অবস্থায় যাই, কি অবস্থা থাকে? ধন্যবাদ। গাড়ি কিন্তু আমিও চালাই, তবে আমি গরিব মানুষ, এই জন্য আমি অকটেন ব্যবহার করি না। আমি গাড়িটা এলপিজি করে নিয়েছি, আজকে নতুন না, 2 বছর আগের গল্প। তো সবার এলপিজি করে নেওয়া উচিত না, আমি সেটা বলিনি, দ্বিতীয় কথা হচ্ছে, উনি একজন পার্লামেন্ট মেম্বার, ওনার আসনের আইন শৃঙ্খলা দেখবার দায়িত্ব তো ওনার, রাইট? আপনি এমন কোনো পেট্রোল পাম্পে, যে আমি নিজে ডেটা নিই, আমি যখন তেল ভরাতে যাই ম্যানেজারের সাথে কথা বলি, যে পেট্রোল দেয় তার সাথে কথা বলি। আমার আসনে আমি যে রাত 10টার সময় জারিকেন ধরে যখন দেখি জারিকেনে করে পেট্রোল নিয়ে ওই সবুজ ঘাসের মধ্যে রাস্তার ওই পারে রেখে দিচ্ছে, আমি ফোন দিলাম এসিল্যান্ডকে আমার আসনে, উনি এসে রাতে এগুলো ধরলেন। এখন বাংলাদেশের মানুষের কি বলবো, আপনার যে দেশে রাজনীতি গুপ্ত হয় সে দেশে তো তেল গুপ্তভাবে যেতেই পারে, কিন্তু সরকারের হিসাব, পেট্রোল পাম্পের হিসাব আপনি নিয়ে দেখুন। আপনি যদি কম্পেয়ার করেন গত বছরের সাথে বা তার আগের বছরের সাথে, কিরকম তেল দিয়েছে, এখন কতটুকু তেল যাচ্ছে, এখন বলতে পারেন তাহলে আপনারা এটা ব্যবস্থাপনা করতে পারছেন না কেন? উনি তো পার্লামেন্ট মেম্বার, উনি ওনার এলাকার ওই পেট্রোল পাম্পটা উনি ঠিক করুক। উনি কয়বার ভিজিট করতে গেছেন? বিরোধী দল কি শুধু সমালোচনা করবে, না বিরোধী দল কাজ করার জন্য পার্লামেন্টে আছে? আমি একটু দৃষ্টি আকর্ষণ করব এই প্রসঙ্গে। আতিকুর রহমান, আপনি এই প্রসঙ্গে বলতে, মানে তেলের পাম্পগুলোতে যে লাইন এবং বিশৃঙ্খলা বেশ কিছুদিন ধরে আমরা স্পষ্ট, এসবের দায় কি আসলে সরকারের উপর বর্তায়, নাকি আসলে বৈশ্বিক যে সংকট তৈরি হয়েছে সেটির উপরে যাচ্ছে? দেখুন, আমরা যেটা বলি, সরকার কিন্তু এখনো সংকট মনে করছে না। এটা আমরা সবাই জানি যে কি কারণে তেলটা ক্রাইসিস হচ্ছে,
কিন্তু আমাদের সরকার ক্রাইসিসটাকে অ্যাড্রেস না নানা কথা বলছে। এই জন্য তো আমাদের বক্তব্যটা যে আমাদের সংকট আছে, আমরা জনগণের সহযোগিতা প্রত্যাশা করছি। এর মধ্যে সরকার তা বলছে না, আমাদের সব আছে, আবার জনগণের সঙ্গে তেল। এই যে সরকারের একটা লুকোচুরি মনোভাব কারণে সমস্যাটা হয়েছে, যে আমাদের সংকট আছে, আমরা দেশবাসী সহযোগিতা চাই। যেহেতু আমরা 50% সমর্থন পেয়েছেন মানুষের, যদি ওনার পক্ষে থাকেন অবশ্যই মানুষ সহযোগিতা করবে। কিন্তু ওনারা কিন্তু সেটাকে না করে আমাদের সব আছে, আবার তেলও নাই, আবার তেলের দীর্ঘ লাইনও আছে। এই যে একটা অব্যবস্থাপনা সামগ্রিকভাবে, যার জন্যই কিন্তু সমস্যা। আর এটি একজন এমপি আলাদা, যেটা ন্যাশনাল সংকট, একজন এমপি গিয়ে একটা পেট্রোল পাম্প বসে সমাধান করবেন, এটি আসলে যৌক্তিক না। কারণ সমস্যা সব জায়গায় আছে। ওনাকে দায়িত্বটা গিয়ে পেট্রোল পাম্প দাঁড়িয়ে থেকে মানুষের তেল সংগ্রহ এটা হতে পারে না। এটি সরকারের দায়িত্ব, ম্যানেজমেন্টের দায়িত্ব। সরকার দেখবে কোথায় কি অবস্থান সেখানে আছে, সবাই পাচ্ছে কিনা। আচ্ছা, এমপির দায়িত্বটা আসলে কি? এলাকা ভিত্তিক দায়িত্বের মধ্যে কি কি দায়িত্ব পড়ে একজন এমপির উপর? এর মধ্যে আইন প্রণেতা তিনি, জি, তার কাজ হচ্ছে তিনি আইন প্রণেতা হবেন। এবার তিনি কাজ, তাকে দিতে দেওয়া যাবে না যে আপনার কাজ শুধু রাস্তায় ঘুরে ঘুরে আপনি কি করে পেট্রোল পাম্প ঠিক করবেন। দিন দেখতে পারেন, তদারকি করতে পারেন, হেল্প চাইতে পারেন। যদি সরকার সেখানে হেল্প না করে, তার জায়গা থেকে যদি সবগুলো অর্গান সেখানে ফাংশন না করে, এমপি চাইলে কিন্তু সব সমাধান সেখানে সরকার করতে হেল্প পারে না করলে, সবগুলো অর্গান ফাংশন না করলে একজন এমপির পক্ষে সম্ভব না। ফজলে হুদা বাবুল, কি জি, বলবেন? ধন্যবাদ। সরকার কিন্তু সবাই, একজন পার্লামেন্ট মেম্বারও যেরকম সরকারের সদস্য, ওই মেম্বার কিন্তু একটা উপজেলার বা তার আসনের অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানগুলোর উনি কিন্তু অ্যাডভাইজার। কাজেই উনি এটার বাইরের মানুষ না। ইওনো ওনার কথাই চলেন, ওসি উনি যা বলেন সেভাবে চলেন। আচ্ছা, ঠিক আছে? তো কাজেই এই জিনিসটা নিয়ে বিতর্ক, দেখুন সারা বিশ্বে একটা সংকট। আর উনি যেটা বারবার বলছেন যে আমরা সংকট সংকটটাকে অ্যাড্রেস করলে আমরা সব হেল্প করব, অসুবিধা নেই। আরে তো ভাই, আপনি হেল্প করার একটা ওয়ে বলেন, এখনই বলে দেন এইভাবে। আচ্ছা, আতিকুর রহমান বলেন আমাদেরকে একটা উপায় যদি বলে দেন। আপনারা অভিযোগ করেন, একটা উপায় বলে দেন সরকারকে যে কি সমাধান হতে পারে। এই ঘটনাগুলোর পরে বিশ্বের বহু দেশ তারা একসাথে বসেছে, মানে এটাকে দল মতের ঊর্ধ্বে উঠে সরকার বিরোধী সব একসাথে বসেছে, আমরা কি সংখ্যা মোকাবিলা করে। এখন পর্যন্ত কিন্তু সরকার কিন্তু সরকারের জায়গা থেকে আমরা বিরোধী বলেছি আমরা হেল্প করতে চাই, কতটুকু সেখানে সুযোগ আছে, সবাই আমরা একসাথে কাজ করব। কিন্তু সরকার এটাকে কিন্তু নিজেরা এককভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। আমরা এই যে ইস্যুগুলোতে এটা সবাই দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে। জি, আমরা বুঝতে পেরেছি। সেখানে নিজেদেরকে অ্যাড্রেস করে এগিয়ে না আসেন, সেখানে ভূমিকা রাখার সুযোগ সেখানে সরকার কম বলেছে আপনি বিদ্যুৎ এভাবে ইউজ করেন, আপনি সাশ্রয় করেন, আপনি কৃচ্ছতা সাধন করেন, বলছে সরকার। তো সরকার কি বলবে? হ্যাঁ, সরকার যেটা করেছে তেলের দাম বাড়ায়নি, কারণ ওই যে বিএনপি শুধু মানুষ মানুষ মানুষ, সাধারণ না। ধন্যবাদ পাওয়ার উপযুক্ত আপনারা। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ দিচ্ছি তো, অবশ্যই সেটা, এবং সেই ধন্যবাদটা আমরা পেলাম আজকে কোনো একজনের কাছ থেকে পেলাম। কিন্তু আমাদের বার্নিং হচ্ছে প্রত্যেক দিন 200 কোটি টাকা। কিন্তু আমরা বলছি কি যে আমাদের কৃষকেরা যেন ডিজেলটা পায়, সেচ যেন কন্টিনিউ থাকে। বিশ্বের যে সমস্যা, এটা কি আবার সরকারকে বলতে হবে কেন? তেলের পাম্পে গেলে কেন আমরা সংকটটা দেখতে পাই? এই যে ভাই, আমি তো বললাম, আপনি কি মিডিয়ায় আছেন, আপনি দেখেননি কত জায়গা থেকে কত মেট্রিক টন তেল উদ্ধার হয়েছে? এই তথ্য মিডিয়ায় আছে না? এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব কার? হ্যাঁ, অবশ্যই সরকারের। আই ডু এগ্রি, কিন্তু এখানে বিরোধী দলেরও সহযোগিতা দরকার। সেই জায়গাটাতেই আমি আসছি। বিরোধী দল শুরুতে একটা ছায়া সরকার গল্প করলেন। উনি বললেন বসতে হবে। কোথায় বসতে হবে? পার্লামেন্টে বসতেছি তো আমরা, সকাল 10টা থেকে রাত পর্যন্ত বসতেছি। আমাদের একটা পরিকল্পনা দেন না যে হ্যাঁ আমি একটা অ্যাপ দিয়ে সহায়তা করতেছি, যে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে একটা অ্যাপ দেওয়া হয়েছে, এটা এইভাবে করা যাবে। 1 2 না হলো হ্যাঁ আমরা ব্রুনাই থেকে তেল নিয়ে আসছি, আমরা চাঁদ থেকে নিয়ে আসছি, আমরা সোমালিয়া থেকে তেলের ব্যবস্থা, এই সোর্সটা আপনি নেবেন মন্ত্রী, এটা চিপার, এটা বেটার, ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে আপনার তেলে ভরে দিতে পারবেন আপনি পুরা বাংলাদেশকে। দেখ না, আপনারা কে না করেছে আপনাকে? কিন্তু আপনি শুধু সমালোচনা করবেন, আপনি বলবেন যে আমাদের মুখে বলতে হবে তেলের সংকট আছে আমাদের। আরে যা তেল দেয় আর আমরা তো দিচ্ছি। এখন বাংলাদেশে ওই যে আমি আবারও এই কথায় আসব, যে দেশে হেলমেট পরা মানুষ, যে দেশে মানুষ 10 বছর যাবত একটা দলের স্লোগান দেয়, তারপর সেই দলটা যখন বের হয়ে চলে যায় তখন তারা ওই দলটাকে ফ্যাসিস্ট বলে। সেই দল কে ভাই? আমি বলি, আমি তো আপনাকে বলিনি। আমি জানতে চাই সেই দলটা আসলে কে। আমারও জানার ইচ্ছা, সেই দলটা কে আসলে।
ভাই এই দলটা জামাত, এই দলটা এনসিপি। আচ্ছা, মানে এনসিপি তখন ছিল? হ্যাঁ অবশ্যই। এনসিপি তো জন্ম হয়েছে, সারজিৎ তো আমার সামনে জয় বাংলা বলছে 100 বার, এখন বঙ্গবন্ধুর কথা বলতে এখন বলতে এক ফানা বছর তুলে হয়নি। ফেলেছে সারজিৎ। আরেক দল এটা তো কেন সাদিক খান জয় বাংলা বলেনি বঙ্গবন্ধু? আরেক দল তো 18 ইলেকশন করছে আমাদের সাথে। শোনেন, আমরা 86-তে যাইনি, আমরা 88-তে যাইনি, এইভাবে আমরা কিন্তু narrative দাঁড়ায়, 96 আওয়ামী লীগের এইভাবে সাথে narrative যাইনি। দাঁড়ায়। আপনারা এ দেশে যেখানে- বেজ আগে ঠিক করেন রাজনীতি, যেখানে ফার্স্টে বলেন যে যেখানে দেশটা 18 আমার, সাল পর্যন্ত এই একসাথে দেশের ইলেকশন স্বাধীনতা হয়েছে, সার্বভৌমত্বকে আর বিশ্বাস 24 করেন। নির্বাচন হয়েছে, মাত্র Prescription 6 নিয়ে বছর চলেন ডিফারেন্স। না। আপনি বললেন যে 10 বছর আত্মে গুপ্ত অবস্থা, তার মানে কি আপনি এক বছরে 4 বছর আউট করে দিয়েছেন এখানে, যেখানে 18 সাল পর্যন্ত সব একসাথে ইলেকশন করেছে। বলেন আপনি, ইলেকশন তারপর বলবো। 24 হয়েছে, বললেন যে 10 বছর আগ থেকে গুপ্ত, সেই গুপ্তরা কারা আসলে আমরা দেখতে চাই। আপনি শেষ করেন। আমাদের সামনে হাজির করেন এই যে প্রশ্ন গুপ্ত, হয়েছে? এই নানা ভাবে বল না, এই যে বলছেন আপনি, আমি ধরাই দিলাম আপনাকে যে আপনি দিলামই তো একসাথে আপনাকে। সব দল একসাথে ইলেকশন করতেছে 5-6 বছর আগ পর্যন্ত, আপনি বললেন 10 বছর আগ থেকে গুপ্ত, সেই হ্যাঁ, গুপ্তরা কারা আসলে? তাই তো সেটাই। আপনাকে তো দিলামই আমি, proof দিলামই তার তো। মানে গুপ্ত আপনাদের দলের ভিতরে ছিল। ভাই, আপনাদের- আমার দলে আপনাদের গুপ্ত দলের কই ভিতরে পাইলেন আপনি? গুপ্ত থাকার কারণে আমরা তো যা করেছি আপনাদের সামনাসামনি দলের করেছি। ভিতরে গুপ্তর কারণে তো আন্দোলন সফল হয় নাই ভাই, আমরা সফল হতে পারতাম। আপনি কথা শেষ হলে এটা আমি এটা বলবো। আমরা ইতিহাসটা জানি তো। আপনি যদি সফল গুপ্ত হয়নি বলে বলতে- ন্যারেটিভ তার কারণে যাবে না। আচ্ছা, আপনি বলুন। শেষ আপনি হয়েছে কিছু বলতে আপনার? চাচ্ছিলেন, না, বলেন, ফজলে বলেন। হুদা বাবুল। ন্যারেটিভ তাকে কই করতেছি ভাই, তো ইতিহাস বলতেছি, তথ্য না, বলতেছি, ভুল সেকেন্ডারি ইতিহাস বলছেন না, যে 10 বলতেছি, বছর আগ থেকে মেইনস্ট্রিম গুপ্ত। মিডিয়ার কথা বলতেছি, আমার নিজের চোখে নিজের কানে শোনার কথা বলতেছি আমি। যারা আপনাদের সাথে আছে তারা একসময় জয় বাংলা ছিল, গুপ্ত ছিল, এখন এসে তারা হচ্ছে ফাসিস্ট বয়ান এটা দিচ্ছে। সঠিক না। এটাই সত্যি কথা। সঠিক আপনি ঠিকের কি আছে? এটা সঠিক না। এটা এটা জাজমেন্ট আপনি করবেন কেন? লেট দ্য পিপল জাজ। দ্যাটস ওয়াই আমি বলতেছি যে বিএনপি সব সময় জাজ people করে বলেই তো আমাদের সমর্থন এখন 32% আসছে। বিপুল জি, জাজ করে ধন্যবাদ। বলেই তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বিএনপি পেয়েছে। ধন্যবাদ। রেজাউল করিম রনি, তেলের আলোচনায় ছিলাম যে তেল নিয়ে যে সংকট, সরকার তেল নিয়ে সংকট অ্যাড্রেস করছে না, কিন্তু সাধারণ মানুষ তেলের পাম্পে গিয়ে তেল পাচ্ছে না। ফজলে হুদা বাবু বলছিলেন যে সিন্ডিকেটের কারণে এমনটা হতে পারে, তিনি সেই কথাটি স্বীকার করেছেন। সিন্ডিকেট ভাঙার দায়িত্ব কার, আর এই সংকট কাটাতে আসলে কি করা যেতে পারে? না, এখানে এটা একটা গ্লোবাল ক্রাইসিস, এটা নিয়ে কোনো, কিন্তু এই গ্লোবাল ক্রাইসিস বাংলাদেশে যেটা হয় কি, আমাদের এখানে যেহেতু নিজের নাক কেটে হলেও পরের যাত্রা ভঙ্গ করতে হবে এরকম একটা টেন্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে এটাকে একটা সুবর্ণ সুযোগ হিসাবে পাইছে বিরোধী দল, একদম। যে আচ্ছা পাইছি এইবার। হ্যাঁ, তো এইটা সরকারের দিক থেকে সংকট অ্যাড্রেস করা হয়নি, ব্যাপারটা তো এটা সত্য না। সরকার তো প্রথম, নাহলে তো সরকার রেশনিং করতো না, সংকট যদি না থাকতো সরকার তো রেশনিং করতো না। সরকার স্পষ্টভাবে বলেছে যে তেলের কোনো সংকট নেই, এটা তো ডেফিনেটলি বলেছে। বাংলাদেশে তেলে কোনো মজুদও নাই, সংকটও নাই। বাংলাদেশের যে ইকোনমি, তোরা লাইন কেন কখনোই করো? আমাদের তেলের খুব ভালো মজুদ ছিল, এটা রেকর্ডই দেখাইতে পারবেন না। আমরা 12% মজুদ পাইছিলাম। হ্যাঁ, তো কখনোই তেলের যেটা standard মজুদ কোনো তা। আমলে আমাদের তেলের খুব ভালো মজুদ থাকে না, যে 6 মাস, হ্যাঁ 1 বছরের মজুদ আছে, এরকম অবস্থায় আমাদের ইকোনমি নাই, এটা এফোর্ড করতে পারে না। তো ফলে তেলের আমাদের মানে তেলের মজুদ থাকলে যে পরিমাণ একটা ক্রাইসিসে ধরেন 2 মাস 3 মাস আরামে চলতে পারতো, সেই অবস্থা আমাদের ইকোনমি নাই। ফলে তেলের ক্রাইসিস আমাদের এখানে আছে, এটা আগেও ছিল। আমাদের বিকল্প জ্বালানির দিকে চিন্তা করতে হবে। এখন সরকার একটা বিপদে পড়ছে, এটাকে কেন্দ্র করে যদি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে বিরোধী দল অন্যরা, এবং সরকার, হ্যাঁ বিএনপি সরকারের দেখেন একটা জায়গা তো একটু সমালোচনা করতেই হবে, যে বিভিন্ন জিনিস নিয়ে ক্ল্যারিফিকেশনের ঘাটতি আছে। সেই ক্ল্যারিফিকেশনের ঘাটতিটাই ন্যারেটিভ পলিটিক্স দিয়ে পূরণ করা হয়। হ্যাঁ, তখন আবার দেখা যায় যে আরেকটা হলো যে গুপ্ত নিয়ে যে আলাপটা, গুপ্ত রাজনীতি আসলে একটা বড় সমস্যা। এখন বিএনপি, এখন জামাতকে যখন অভিযোগ করা হয়, জামাতও পাল্টা অভিযোগ করে বিএনপির গুপ্ত, যেমন আমি বিএনপির গুপ্ত। সবাই গুপ্ত আমরা। হ্যাঁ, আমরা সবাই গুপ্তের এই জগতে, তাই না? তো এখন আমিও ধরেন, এখন বিএনপি একটা ইনক্লুসিভ রাজনীতি করে, তার তো গুপ্ত হওয়ার দরকার নেই। বিএনপির মধ্যে জামাত আছে, বিএনপির মধ্যে আওয়ামী মনোভাবাপন্ন লোক আছে কালচারালি, বিএনপির মধ্যে আস্তিক আছে, নাস্তিক আছে, এটা মূল্যবোধ ভিত্তিক দল, এখানে সমস্ত রকম মতাদর্শের লোক আছে। একটা ইনক্লুসিভ পার্টি, সেই পার্টির আপনার এই ইনক্লুসিভ কালচারটাকে আপনি গুপ্ত বলতেছেন। সবাই তো আপনার মতো বিএনপি না, আপনার মন মতো বিএনপি না, এই কারণে আপনি তাকে গুপ্ত বলতেছেন। তো দেখেন, যেমন আমি লিবারাল ডেমোক্রেটিক রাজনৈতিক ধারাটা পছন্দ করি, এমন না যে বিএনপি সমস্ত রাজনৈতিক লাইনের সাথে আমার একমত আছে।
পার্টি ডিসিশনের সাথে আমি একমত না। কিন্তু এই রাজনীতিটা আমি ধরেন পছন্দ করি না। আমাকে গুপ্ত বলা হচ্ছে বা আরেকজনকে এরকম বলা হচ্ছে। তো একটা ইনক্লুসিভ পলিটিক্সকে আপনি গুপ্ত বলতে পারবেন না। আর ক্যাডার ভিত্তিক রাজনীতি গুপ্ত আকারে ফাংশন করে, এটা পৃথিবীতে নতুন না। এটা নিয়ে মাইন্ড করার কিছু নাই জামাত ইসলামের বা একটা বামপন্থী দলের। কমিউনিস্ট পার্টি একসময় যখন নিষিদ্ধ হয়েছিল, কমিউনিস্ট পার্টি এরকম গুপ্তভাবে ফাংশন করছে। জামাত ইসলাম বহুবার ইতিহাসে নিষিদ্ধ হয়েছে, ফাংশন করছে, ঠিক আছে ছিল। ওটার ব্যাখ্যা ভিন্ন, এক ব্যাখ্যাকে সব জায়গায় দেওয়া যাবে না। আপনারা তো দিচ্ছেন নানাভাবে। তো ফলে গুপ্ত রাজনীতিটা আপনার কোনো ব্যাখ্যা আছে আতিকুর রহমান? না, আমি শেষ করি এখানে। ফলে গুপ্ত রাজনীতি বললেই যে এটা একটা মানে এটা খুব খারাপ ব্যাপার হয়ে গেল বা এটা মাইন্ড করার ব্যাপার নাই। কারণ এটা এই ধরনের রাজনীতির ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক প্রবণতা। সবাই করছে, অস্বাভাবিক আমরা বিএনপি করছে এরকম, সবাই বিএনপি করার সুযোগ নাই, কারণ বিএনপি একটা ইনক্লুসিভ পার্টি। আলাদা দরকার নাই তো। বিএনপি কে কেন গুপ্ত হইতে হবে আমাকে বুঝান। আওয়ামী লীগের ফ্যাসিবাদের আমলে বিএনপি কে কেন গুপ্ত হইতে হবে? আচ্ছা আমি বলি আপনাকে, সালাউদ্দিন সেদিন যেদিন গুম হলেন, হ্যাঁ, উনি বলেন কোথা থেকে অর্ডার দিয়েছেন? গোপন জায়গা থেকে তো ভিডিও গুপ্ত ব্যাপার যে আপনি গুপ্ত ব্যাপারটা তাহলে বুঝতেছেন না। গুপ্ত ব্যাপারটা হলো আপনার নিজের রাজনৈতিক পরিচয় লুকাইয়া ফাংশন করবেন। বিএনপি কে একদিনও নিজের রাজনৈতিক পরিচয় লুকাইয়া ফাংশন করছে? একটা ব্যক্তি লুকাইয়া ফাংশন করা, শুনেন আমি আপনি বুঝছি। তার মানে আপনি ফেস্টিভ্যাল আপনি ভুলে গেছেন না? আপনি ভুলে যেতে পারেন, আমি ভুলে যাই না। এটা এখন আমার ঘুম বাংলায় মনে হয়। আমি আপনাকে একজন ছাত্রকে আব্রাহের মতো ব্যক্তিকে শিবির সন্দেহ মেরে ফেলা একটা কালচারের ডেভেলপ হয়েছিল বাংলাদেশে। এটা প্রতিবার আমরাই করছি। এখানে শুনেন, শিবির না, শিবির সন্দেহ তাকে মারছে। এটা কালচার ছিল আওয়ামী লীগের। এখানে বলছেন যে গোপন রাজনীতি করেছে। সেখানে যে ধরনের ফ্যাসিবাদী আচরণ আওয়ামী লীগ করেছে, এটা তাদের কে বলেছেন আপনার? এখানে আপনারা ফ্যাসিবাদী আচরণ আওয়ামী লীগ করছে, এটা তো নতুন কথা না, এটা সবাই জানে। ওই দুঃসাহসী সময়টা কেমন ছিল এটা একটু সামনে নিয়ে আসেন। দুঃসময়ে আমরা ফাইট করছি, আমরা জানি, আমাদের শেখানোর দরকার নাই। সেইখানে গুপ্ততার দুইটা, আপনি যে জিনিস বলতেছে, একটা হলো ব্যক্তি গুপ্ত আকারে ফাংশন করছে, আর একটা হলো ব্যক্তি নিজের রাজনৈতিক পরিচয় গোপন করছে। বিএনপি কখনোই ফ্যাসিবাদী কায়দা অধিকার হরণ করে নেওয়া। ভাই কথা বলতে দেন। বিএনপি কখনোই তার রাজনৈতিক পরিচয় লুকায়া ফাংশন করার মতো অবস্থায় বাংলাদেশের ইতিহাসে কখনোই যায় নাই, ছিল না। কারণ হইলো এইটা একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, এইটা একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি। তার লুকায়া ফাংশন করার দরকার হয় না, কারণ এইটা মেইন স্ট্রিম এস্টাবলিশমেন্টের মধ্যে এই পার্টিটা সবসময় ফাংশন করছে। এখন হাসিনার পতন আপনারা করেন নাই, আমরা করিনি তো। হাসিনার পতন বাংলাদেশের জনগণ করছে, আপনারা গুপ্তভাবে এর সাথে ছিলেন, বিএনপি প্রকাশ্যে ছিল। এটাই হলো বাস্তবতা। আমাদের কন্ট্রিবিউশন আছে, বোঝা গেছে। আপনাদের একটা কন্ট্রিবিউশন আছে, তার যন্ত্রণায় ঠিক যাচ্ছে না, আর বাকিগুলো থাকলে কি হইতো? শুনেন, এই আওয়ামী লীগের মতো হবেন না। ৭১-কে হাসিনা নিজের পকেটস্থ করতে গিয়ে আজকে তার বংশের বাতি জানানোর লোক নাই। ২৪ এটা একটা গণ অভ্যুত্থান, মানে বাংলাদেশের জনগণের অর্জন, এটা কোনো পার্টি অর্জন না। ফলে এই পার্টি অর্জন এটা কোনো দলের ব্যানারে হয় নাই। কিন্তু বিএনপি যখন অংশগ্রহণ করছে এই আন্দোলনে, স্ট্র্যাটেজিক্যালি যখন বলার দরকার হয়েছে আমরা নাই, তারপরে আবার যখন বলা হয়েছে হ্যাঁ তোমরা ঘোষণা দেওয়া হয়েছে, পরোক্ষ প্রতি মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা ঘোষণা দিচ্ছে, প্রতি মুহূর্তে বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের স্ট্র্যাটেজি ঠিক করছে। ৬ তারিখে ছিল এই ঘেরাও, ঢাকার ঘেরাও, সেটা যে ৫ তারিখে আনা হইলো সেটা মির্জা ফখরুল ইসলামের সাথে কথা বলে করা হয়েছে। এটা তো জুলাই গণঅভ্যুত্থানের নেতারা, এবং এটা আওয়ামী লীগের এন্টার পরিকল্পনাকে ভণ্ডুল করে দিছে এবং আওয়ামী লীগের পতনকে আসলেই সম্ভব করে দিচ্ছে। এবং এই গণঅভ্যুত্থানে সবার অবদান, একটা হকার ছেলে থেকে শুরু করে, একটা সাধারণ গৃহবধূ থেকে শুরু করে, একটা সেনাবাহিনী থেকে শুরু করে, সবার অবদান সমান। এবং এটা ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে শুধু দায়িত্ব। এটা আমরা বহুবার বলেছি। ফলে এইভাবে ক্রেডিট ভাগাভাগি করার মধ্যে দিয়ে জাতিকে আর বিরক্ত করে না। আপনার কাছে আতিকুর রহমান, বহুদিন পরে ভালো কথাই বলছেন আতিকুর রহমান, এই যে ২৪-এর গণঅভ্যুত্থান, এর ক্রেডিট আসলে কার? আপনারা সবাই ভাগাভাগি করেন না, কিন্তু আমরা জনগণ বুঝতে পারি না। আমরা ভাগাভাগি করি না, আমরা বলি যে প্রত্যেক শহীদ হলো আমাদের শহীদ, জনগণের। এবং আমরা দেখলাম যে অভ্যুত্থানে পড়ার সময় যে মানে একজন বলে যে বিএনপির ৪০০ শহীদ, ৮০০ শহীদ, আমরা বলছি না, শহীদের কোনো দল নাই, শহীদ সবার। এবং আমরা জামাত ইসলামী কখনো বলি নাই যে এটা আমরা করেছি। বিগত সময়ে যে বয়ানগুলো আপনি দেখেছেন যে সব জামাত শিবির করেছে, আমরা যে সে সময়ে মাঠে ছিলাম তার প্রমাণটা হচ্ছে যে আমাদের নিষিদ্ধ করার মধ্যে দিয়ে, সেটা কিন্তু বিএনপি হয় না। আমাদেরকে হলে মনে হয় যে সব কি ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যেটা বলি এবার, আমাদের যেটা ফজলে ভাই বলেছেন যে ওনারা ৩১ বাস্তবায়ন করবেন, আমরা তো সেটা চাই আসলে। এই যে ২ মাস সময়টা গেল, এই ২ মাস সময়কে ৩১ দফা আমরা বাস্তবায়ন পেয়েছি। ওনাদের ১০ নম্বর দফা বলা আছে যে সুপ্রিম অধীনস্থ পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। দেখেন লেখা আছে যে আমার কাছে লাস্ট পৃষ্ঠাতে ওনাদের ১০ নম্বর দফা পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। যদি সচিবালয় প্রতিষ্ঠা করা ছিল, আইন ছিল, বাদ দিয়ে দিয়েছেন আপনি, পাল মারলেন কীভাবে? ২১ দফা বলা আছে যে স্থানীয় সরকার পরিষদের মেয়াদ থাকা অবস্থায় পররাষ্ট্র নিয়োগ করা হবে। আপনি মুখে বলছেন করবেন, কিন্তু যা কিছু আমরা কাজ সংগঠিত হচ্ছে
সেটা বলছে যে আপনি আপনার কথা বিপরীত কাজগুলো করছেন, এটাই বাস্তবতা। আতিকুর রহমান, বাংলা নববর্ষ 1433 বরণে ঢাকায় রাজধানী বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। গতকাল আপনাদের শোভাযাত্রার থেকে এক পক্ষ বলছে যে এতদিন শোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন হারাম বলে এখন নিজেরা বৈশাখ পালন করছে, শোভাযাত্রা করছেন। আরেক পক্ষ বলছে এতদিন না করলেও এখন দেশীয় সংস্কৃতিকে ধারণ করছেন। আসলে কোনটিকে আপনারা ধারণ করছেন? এটা না জানার কারণে পরিষ্কার বলছি। করবেন? 2001 সাল থেকে 6 সাল আমরা করেছি। 2001 সাল থেকে যখন আমাদের সুযোগ ছিল আমরা প্রতি বছর পালন করেছি। আমি নিজে তো এটা সাক্ষী করেছি। আমরা এই সংস্কৃতি ধারণ করে আমরা চলি, কিন্তু বরাবরই ওই ন্যারেটিভ দাঁড় করানো হয় যেখানে আমরা সুযোগই পাই না বিগত 15-16 বছর, কীভাবে সেখানে আমরা করব। এখন আমরা করেছি সেখানে। আপনি যখন কোনো দলের তার কত সুযোগ দেবেন না, আবার তার কাছে সব আশা করবেন, তা কীভাবে সম্ভব? আমরা মনে করি এই দেশের যে সংস্কৃতি আছে লালন করি, যেটা আমাদের বলি যে বিজাতীয় সংস্কৃতিটাকে আমরা পছন্দ করি, আমাদের দেশের সংস্কৃতি আমরা ওন করি, সে কাজটা আমরা সেখানে করেছি। সেটা নতুন করে করা না। অনেকে ইতিহাস জানেন না, অত তার স্টাডি নাই। জামাত 2001 সাল থেকে 6 সাল কিংবা যখনই আমরা সুযোগ ছিল আমরা এগুলো করেছি, বাদ দিই নাই। কিন্তু বিগত সময় আমরা রাষ্ট্রীয় তাহলে শোভাযাত্রা পহেলা বৈশাখ উদযাপনকে হারাম বলতেন, এটির কারণটা কি? এটা কে বলছে বলেন আপনি? বলেছে বলেই যে আমাদের পক্ষ থেকে এসেছে। আমার মনে হয় রেজাল্ট করিম রানী যুক্ত করতে পারবেন। বলেন না মঙ্গল শোভাযাত্রা বলা হয়। আমরা উদযাপন করাকে আমরা হারাম বলছি না, কিন্তু সরকার যেভাবে নিয়ে যায়, এই যে মঙ্গল শোভাযাত্রা, এগুলো কি বলেন? এই যে টার্মগুলো আছে না, আমরা এখন তো মঙ্গল নেই, এখন বৈশাখী শোভাযাত্রা, এখন ঠিক আমরা আছে। দেশীয় সংস্কৃতি ওন করি, আমরা সেটা লালন করি। আমরা সেটা এটাকে আপনি গড়ে হারাম। শুনেন, জামাত কখনো ফতুয়াবাজি রাজনীতি করে না, এবং জামাত কোনো ফতুয়া আমরা দিইও না। আমাদের লম্বা ইতিহাসে কখনো ফতুয়াবাজি করেছি আমরা? ফতুয়াবাজি নিয়ে রাজনীতি করা যায় না, এটা বাস্তবতা। আর যারা তারা জামাত কি ইসলামী রাজনীতি করে? মানে এটা যদি জানতে চাই ভাইয়ের কাছে। রেজাল্ট করিম রানী একবার হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন করছিল আপনাদের জোট গঠনের আগে, জামাত কি আসলে কোনো ইসলামী দল? হাসান আব্দুল্লাহ কি রেফারেন্স আমাদের কাছে? না, আমি আপনাদের সঙ্গে এই প্রশ্নটা আপনি তুলছি। বলবেন, আপনি সেটা করে বলেন, আমি সাংবাদিক না, কি করে বলেন আপনি এখানে? আমি বলতে হবে কেন? আপনাদের এই প্রশ্ন ধরেন, আপনারা যখন বৈশাখ নিয়ে অবস্থান নেন, ধরেন একটা ইসলামের কারণে আমি ধরেন জামাত ইসলাম পছন্দ করি, সাপোজ সাধারণ মানুষ। এখন বৈশাখের আপনার এই যে অবস্থান, এইটা আমি একজন ইসলাম দরদি তৌহিদি জনতা হিসেবে আমি তো নিতে পারছি না, এটা তো কনফ্লিক্টিং মনে হচ্ছে। সেক্ষেত্রে তো জামাতকে পরিষ্কার করতে হবে আমার পলিটিক্সটা ইসলামী পলিটিক্স, এবং এই ব্যাপারে বৈশাখের ব্যাখ্যা হলো এটা হলো ইসলামী বৈশাখ, উদযাপন করো তুমি। একটা তো বলতে হবে জামাত যেভাবে করে এটা ইসলামী আদর্শ। দেখছেন আপনি, এটা ইসলামী আদর্শ, যেখানে অপসংস্কৃতি থাকবে না। ঠিক আছে, মুসলমান হিসেবে হয়তো আমার অজ্ঞতা, আমি জানি না, এটা ঠিক আছে। দেখেন না কালকে যেভাবে পালন করছে, এখানে কোনো কি ছিল? মানে জামাত যেভাবে বৈশাখী পালন করছে এটা ইসলামী বৈশাখ, এই ব্যাখ্যা পাইলাম আপনার কাছে, ধন্যবাদ। আপনি মিস করতে পারেন না, যুক্তিভাবে আসেন আপনি। আমরা যেভাবে, আচ্ছা আমি একটা জায়গায় একটু রেসপন্স করতে চাই, থ্যাঙ্ক ইউ, এটা পাইছি, বুঝছি না। মানে আপনি সালিমভাবে বলছেন এটা ইসলামী আমাদের এলাও করে, এটা আপনি বলতে চাচ্ছেন। সেটা হলো উনি যে দেখেন, আমি যে কথাটা বলি, কোনো অনির্বাচিত সরকারের অধ্যাদেশ মানে কি? খণ্ডকালীন আইন। এই অধ্যাদেশগুলো মানতে নির্বাচিত পার্লামেন্ট মানতে বাধ্য না, এক নাম্বার। এখানে যতই মহান কল্যাণ লুকায়িত থাকুক না, কিছু আসে যায় না, এক নাম্বার। দুই নাম্বার, কেন গণতান্ত্রিক ব্যবস্থায় পার্লামেন্ট সার্বভৌম? কেন সার্বভৌম? যেহেতু জনগণ সার্বভৌম। শেষ করি, পার্লামেন্ট কখনো সার্বভৌম না, ব্যাখ্যা দিবেন না। ব্যাখ্যা দিবেন না, কেন ব্যাখ্যা দিব না? হাউ ডিয়ার ইউ, কেন ব্যাখ্যা দিব না? আপনি মানলে মানবেন, না মানলে নাই, ব্যাখ্যা দিব না, এই কথা বললেন কেন? সার্বভৌম শুনেন, আগে বুঝেন তারপরে বললেন। খেপে যায় ব্যাখ্যা না খেপে যায়। আপনি আমাকে ডিটেক্ট করতেছেন, ব্যাখ্যা দিবেন না, কেন দিব না ব্যাখ্যা? আপনার ব্যাখ্যা আপনি দিবেন, আমার ব্যাখ্যা আমি দিব, যেটা জনগণ দখল করবে। লাউড করে না, লাউড করতে না, শান্তভাবে বলেন। আমার বক্তব্যটা শেষ করেন, তারপরে আপনি আপনার দ্বিমতটা পোষণ করেন। আপনি ব্যাখ্যা দেন না, খেপে যায় না, স্লো বলেন না। আরে ভাই, খেপে যাচ্ছেন না তো। আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আচ্ছা আপনি শুনেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝবেন। আমি বলার চেষ্টা করছি, আপনি বলতে পারেন না যে আপনি ব্যাখ্যা দেন না, আপনি আমার ব্যাখ্যাটা নিয়ে নেন। আপনি বলুন। জি, আমি ব্যাখ্যাই দিব না, এটা তো ফ্যাসিবাদী আচরণ। বলুন, ব্যাখ্যা দেন না, আপনি আপনার কথা বলুন। দুদিন পরে তো আপনি ক্ষমতা গেলে মুখে কথা ধরবেন। কথা অস্বীকার করছেন কেন? আমি বলি, কেন জনগণ সার্বভৌম, এটা মানেন তো? জনগণ যদি সার্বভৌম হয়, জনগণ ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে যে সার্বভৌম ক্ষমতাটা প্রয়োগ করে, এটা তার পলিটিক্যাল সার্বভৌমত্ব প্রয়োগ করে, এটা তার পলিটিক্যাল উইল প্রয়োগ করে। এইবার এই পলিটিক্যাল উইলটা পার্লামেন্ট গঠন করার আগ পর্যন্ত লিগ্যাল এন্টিটি পায় না, এটা লিগ্যাল এন্টিটি পায় থ্রু দ্য পার্লামেন্ট। ফলে জনগণ ভোট দেওয়ার মধ্য দিয়ে সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে যায় না, পার্লামেন্ট গঠন হওয়ার মধ্য দিয়ে যখন এটা লিগ্যাল এন্টিটি পায়, তখনই সার্বভৌমত্বটা একটা লিগ্যাল স্ট্যাটাস অর্জন করে। ফলে পলিটিক্যাল স্ট্যাটাস কো টু লিগ্যাল স্ট্যাটাস কো, যে ভোটাধিকার এবং পার্লামেন্ট, যেহেতু জনগণ সার্বভৌম, সেই অর্থে পার্লামেন্ট সার্বভৌম। পার্লামেন্ট সার্বভৌম এই কারণে না যেটা লুই খান বানাইছে বিল্ডিংটা খুব সুন্দর, এই কারণে না। এটা ছিল আমার এক নাম্বার। এইবার এই সার্বভৌম পার্লামেন্টের উপর পৃথিবীর কোনো
সময়ের খণ্ডকালীন অধ্যাদেশ আপনার অধ্যাদেশ দিয়ে এই পার্লামেন্টকে ডিক্টেট করা যাবে না, যায় না, এটা কোনোভাবেই না, কোনো আইনে হয় না। এবার যত বড় বড় আইনজীবী নিয়ে আসেন আমি তর্ক করতে রাজি আছি, শিখতে রাজি আছি। হ্যাঁ, আমি অত পণ্ডিত লোক না। তাহলে এইবার খণ্ডকালীন অধ্যাদেশে এইবার আরেকটা মজার ইন্টারেস্টিং পয়েন্ট এখানে শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো এইবার এই যে অধ্যাদেশগুলো 133টা গভর্নমেন্ট জারি করছিল ইউনূস সরকার, এই অধ্যাদেশগুলো কেন জারি করছিল? ওই সময়ের জরুরি কার্যক্রম পরিচালনা করার স্বার্থে। তাহলে এর বেশিরভাগ অধ্যাদেশের কার্যকারিতা প্রয়োগ করার মধ্য দিয়ে 18 মাসের যে শাসন কাঠামো, সেইটা জনগণ কি পাইছে 18 মাসে? সবগুলো অ্যাপ্লাই করছে ইউনূস সরকার, সেটা আমি বলছি না। ফলে এই যে অধ্যাদেশগুলো নিয়ে আমরা যে এত অবসেসড, এই অধ্যাদেশগুলো কার্যকর হইলে কেমন শাসন কাঠামো হইতো, দেশ কেমন চলতো, তার একটা উদাহরণ, তার একটা নমুনা আমরা 18 মাসে দেখেছি। ফলে যেহেতু 18 মাসের আতিকুর রহমান 18 মাসের এই পপুলারিটি ব্যাখ্যাটা কি মানুষকে নির্বাচনের দিকে ধাবিত করেছে। বলছেন রেজাউল করিম রনি যে আপনি কাউন্টার কি দিতে চান? দেখুন, কাউন্টার তো আমি শেষই করি নাই, আমাদের উনি দেশে কাউন্টারে চলে গেলেন নাকি? জনগণ সার্বভৌম, পার্লামেন্ট সার্বভৌম নয়। এবং একটা দেশের গণভোট হচ্ছে সবচেয়ে বড় আইন, বড় শক্তি, শেষ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় হচ্ছে আপনি এতগুলো আইন পাশ করলেন, বাকিটা কেন করেন নাই? একই সরকার তো করেছে। আপনি 90টা করলেন, 16টা কেন করেন? বুঝছেন তো? আমি সবার 16টা কেন করেন আমি জবাব দেই। আমি সবার দিয়ে দিবেন, এক সেকেন্ড জবাব দিই, সবার দিয়ে দেন, এক সেকেন্ড জবাব দিই। এই 16টার সাথে সংবিধান সংস্কার এবং অন্যান্য বিষয়ের আইনের কনফ্লিক্ট আছে। এই 16টা হচ্ছে রাষ্ট্রকে ফ্যাসিবাদী কাঠামো থেকে বের করে নিয়ে আসা, এই 16টা হচ্ছে ক্ষমতা ভারসাম্য নিয়ে আসা, এই 16টা হচ্ছে স্বৈরাচার উত্থানটা ঠেকানো, এই 16টা হচ্ছে জনগণের ক্ষমতায়ন, এই 16টা হচ্ছে কর্তৃত্ববাদী থেকে জনগণকে রক্ষা করা, এই 16টা হচ্ছে জনগণকে মুক্তি দেওয়া, আমাকে ফজলে বাবুলের কাছে আসতে হচ্ছে। জি, ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে ছোট করে যদি বলেন এই ব্যাপারে কিছু মন্তব্য আছে। ছোট করে বলতে গেলে আমার আসলে কথার মধ্যে কথা বলার অভ্যাস নেই, কারণ বিএনপি আমাদেরকে যে রাজনীতিটা ম্যাডাম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান শিখিয়েছেন, সেটা হচ্ছে যে আপনার বক্তব্য আপনি দিবেন, আপনার বক্তব্যের সাথে আমি একমত না হতে পারি, কিন্তু আপনার বক্তব্য দেওয়ার পরিবেশ সৃষ্টি করার জন্য আমি আমার জীবনকে দেব। একটা বিখ্যাত উক্তি আছে। তো কাজে আমি কথার মধ্যে যাচ্ছি না, কথার কথা নিয়ে আসলে মানুষ, সাধারণ মানুষের আচ্ছা, আমরা শেষ করছি আমাদের আজকের আলোচনা, একেবারে শেষ পর্যায়ে রয়েছে, শেষ করতে হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওনার রাজনীতি উনি ব্যাখ্যা দিয়েছেন, এটা নিয়ে আমার বলবার কিছু নাই যে জামাতে ইসলামকে ফলো করে না কি ফলো করে, এটা তাদের অ্যাবসলিউটলি অধিকার। প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব আদর্শ আছে। কিন্তু এইখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে উনি বললেন যে 2 মাসে 31 দফা বাস্তবায়ন হয়ে যায়নি কেন। আসলে মজার বিষয় কি জানেন, একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, বয়স এখনো 2 মাস হয়নি, 5 বছরের জন্য। একটা সরকার যখন প্রতিশ্রুতি দেয়, নর্মালি বিশ্বের স্ট্যান্ডার্ড হচ্ছে 100% কোন সরকারি, এটা সারা বিশ্বের আপনি উন্নত বিশ্বও যদি বলেন, কত সময় নিতে চান আপনারা এটি বাস্তবায়নের জন্য? আমরা তো অলরেডি বাস্তবায়ন শুরু করে দিয়েছি। আমাদের প্রত্যেকটা কাজ আপনাদের কতদিন অপেক্ষা করতে হতে পারে? ইশতেহার ব্ল্যাক বেঙ্গল টাইগার ডে শুরু হয়ে গেছে, আপনি দেখুন না, কৃষকের কার্ড দেওয়া হয়ে গেছে, ফ্যামিলি কার্ড দেওয়া হয়ে গেছে। এখন যেটা বলা হচ্ছে বিরোধী দল থেকে, আমরা আইনগুলো পাস করছি, এই 16টা অধ্যাদেশ এবং বাকি এগুলো আর মানতেছে না, মানবে না, বিএনপি স্বৈরাচার হওয়ার জন্য এগুলো রেখে দিচ্ছে। আগামীতে পার্লামেন্টে যখন এগুলো আলাপ আলোচনা করে মানা হবে, এগুলো যখন একটা একটা করে ইমপ্লিমেন্ট করা শুরু হবে, যখন সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, তখন কি তারা সরি বলবে এতদিন মিথ্যা কথা বলার জন্য, নেগেটিভ তৈরি করার জন্য? কেন করবেন? আচ্ছা, আমি ওই জায়গাতে শেষ করতে হচ্ছে। যে আইনগুলো, প্রত্যেকটা আইনগুলো সংসদে আসবে এবং আমরা যেসব নোট অফ ডিসেন্ট যে কারণে দিয়েছিলাম সেগুলো ব্যাখ্যা করেছি। ওই জুলাই সনদে যেভাবে আইনগুলো আমরা এগ্রি করেছি ওইভাবেই আইন হিসেবে আমরা আবার উপস্থাপন করব। এটা বারবার বলা হয়েছে সংসদে, এটা সংসদে রেকর্ডে আছে, আমরা সেইভাবেই কাজ করব। জি, আমরা জনগণ বসে আছি, সরকার কবে প্রত্যাশা পূরণ করবে সেই জন্য আমাদের প্রত্যাশা থাকলো। ধন্যবাদ ফজলে হুদা বাবুল, ধন্যবাদ আতিকুর রহমান এবং ধন্যবাদ রেজাউল করিম রনি আমাদের আজকের কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।